নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওর কথা অনুযায়ী আমাদের আজকের বিষয় এসআইপি। এসআইপি সম্বন্ধে বলার আগে, এসআইপি করার আগে কি কি করবেন এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আপনাকে আপনার টার্গেট বা গোল সেট করতে হবে। আপনি যে সেভিংসটি করছেন, আপনি যে ইনভেস্টমেন্টটি করছেন, বা আপনি যে এসআইপিটি করছেন, কেন করছেন, মানে উদ্দেশ্য বা গোল বা টার্গেট কি? আপনি শেষ বয়সে টাকাটি পেনশন হিসেবে ভোগ করতে চান? আপনি কোনো শখ, জমি, বাড়ি, গাড়ি এসব করতে চান? না আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য জমাতে চান? এভাবে আপনি আপনার টার্গেট বা গোল বা উদ্দেশ্য আপনি স্থির করুন। এরপরে আপনার কাজ হবে টাইম হরাইজন ঠিক করা, অর্থাৎ কত দিনের জন্য আপনি এই সেভিংসটি করতে চান, কতদিন ধরে। মানে আপনি আপনার টার্গেটটি 10 বছরে অ্যাচিভ করবেন, 15 বছরে করবেন, 20 বছরে করবেন, সেটি আপনার এই গোল অনুযায়ী, আপনার টার্গেট অনুযায়ী সেটি বাড়বে কমবে। আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী সেটি হতে পারে। তো আপনি প্রথমে টার্গেট ফিক্স করলেন বা গোল ঠিক করলেন, তারপর আপনি আপনার সুবিধার মতো একটি টাইম হরাইজন ঠিক করলেন। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, মনোযোগ। এই মনোযোগটি না থাকলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে আপনার উদ্দেশ্যের দিকে। আপনি কি উদ্দেশ্যে কাজ করতে চাইছেন? আপনাকে শান্ত থাকতে হবে, মানসিক দুশ্চিন্তাহীন থাকতে হবে, আর আপনার সেভিংসের একটা নির্দিষ্ট অংশ আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। কতটা আপনি রিস্ক নেবেন সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার অর্থনৈতিক পরিকল্পনার উপর। এ বিষয়ে বিশদে জানতে চাইলে আমাদের জীবন ও অর্থনৈতিক পরিকল্পনা বলে আমার একটি ভিডিও আছে, সেটি দেখতে পারেন। দেখুন, এই সময়কালের মধ্যে আপনার প্রচুর প্রতিবন্ধকতা বা বাধা আসবে। আপনার কি অসুস্থ হয়ে পড়বে, আপনার বিশেষ কোনো কারণে আপনার টাকার প্রচুর প্রয়োজন হয়ে পড়বে, প্রচুর প্রলোভন আসবে, আরো বেশি রিটার্নের আপনি প্রলোভন পাবেন। তখন মনে হবে যে আপাতত আমি কিছু টাকা তুলে নিই, বা এসআইপিটা আপাতত বন্ধ করি, অন্যদিকে যাই, বা অন্য কিছু করি, বা এই প্রয়োজনটা মেটায়। এটি করবেন না, তাহলে আপনি অভীষ্ট লক্ষ্যে কোনোদিনই পৌঁছাতে পারবেন না, গোল অ্যাচিভ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে মনোনিবেশ করতে হবে, পুরোপুরি কনসেন্ট্রেট করতে হবে আপনার উদ্দেশ্যের দিকে। এই সম্বন্ধে ব্যাপারে আপনাদেরকে আমি একটা বহু চর্চিত গল্প শোনাই। কোন এক সময়ে এক গ্রামে একটি মেয়ে বাস করত, আধুনিকা, শিক্ষিতা, এবং এবং তার মনোসংযোগ স্থির। সে উল্টো পাল্টা গল্পও করে না, সে লেখাপড়া নিয়ে থাকে, এবং তার জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। তো গ্রামের বাইরে একটি শিব মন্দির আছে। সেই শিব মন্দিরে প্রতি সোমবার গ্রামের বউ মেয়েরা শিবের মাথায় জল ঢালতে যায়। স্বাভাবিকভাবে মেয়েটিও সেখানে শিবের মাথায় প্রতি সোমবার সোমবার জল ঢালতে যায়। তো মন্দিরে গিয়ে এসে দেখে এই ওই গ্রামের মেয়ে বউরা বিভিন্ন গল্প করে, পরনিন্দা, পরচর্চা, স্বামী সম্বন্ধে আলোচনা, শ্বশুর শাশুড়ি সম্বন্ধে আলোচনা, এগুলো করে। এগুলো প্রত্যেকদিনই কিন্তু মেয়েদের কানে যায়, এবং মেয়েটা খুব বিরক্ত হয়। তো একদিন সেই পুরোহিত মশাইকে, মন্দিরের পুরোহিত মশাইকে বললেন যে, দেখুন, আমার তো এগুলো একদম ভালো লাগে না, এরা কি করতে মন্দিরে আসে, এরা তো শুধু জল
শিবের মাথায় জল ঢালার পর সারাটা দিন তো শুধু স্বামী শ্বশুরের নিন্দা করতেই ব্যস্ত। তো এতে এইসব গল্পতে আমার খুব মানসিক ধৈর্যচ্যুতি ঘটছে, আমার মানসিক কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, আমি পুজোটাও ঠিক মতো করতে পারছি না। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বলুন। তো পুরোহিত মশাই শুনলেন, না ঠিক আছে, 3টি সোমবারের মধ্যে 3টি সপ্তাহের মধ্যে আমি তোমার এই সমস্যার সমাধান করব। শর্ত হচ্ছে এই প্রতিদিন, প্রতি সোমবার আর কি, তুমি আসার পর শিবের মাথায় জল অর্পণ করার পর তুমি আমাকে শোনাবে যে তুমি আজকে ওই বউ মেয়েদের কাছ থেকে কি কি গল্প, কি কি পরনিন্দা পর্যটন শুনেছ। মেয়েটি একটু অবাকই হয়, যাই হোক সে শর্তে রাজি হয়। পরের সোমবার জল ঢালার পর পুরোহিত মশাইটাকে জিজ্ঞেস করেন তুমি কি শুনলে। মেয়েটি যথারীতি যা শুনেছিল বিরক্তি সহকারে সে সবিস্তারে বর্ণনা করল। তার পরের সোমবারও একই ঘটনা পুনরাবৃত্তি। সেই মেয়েটি আবার পুরোহিত মশাইকে সবকিছু শোনালো। শোনানোর শেষে, দ্বিতীয় সোমবার শোনানোর শেষে পুরোহিত মশাই বললেন, ঠিক আছে তুমি সব ঠিকঠাক করছো, তো তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, সেটা করো। আজকের সোমবার যখন তুমি আসবে, যে ঘটে তুমি জল আনবে সেই ঘরটিকে কানায় কানায় পূর্ণ করে নিয়ে আসবে। কিন্তু মনে রাখবে, এই শিবের মাথায় জল অর্পণের আগে পর্যন্ত রাস্তার মধ্যে তোমার ওই ঘর থেকে যেন এক ফোঁটাও জল ছলকে মাটিতে না পড়ে। মেয়েটি একটু অবাকই হলো, যা হোক সে শর্তে রাজি হলো। সে খুব কর্মঠ। তো যথারীতি সোমবার এলো, মেয়েটি জলটি নিয়ে খুব ধীরে ধীরে সন্তর্পণে মন্দিরে পৌঁছালো। সফল হলো, এক ফোঁটা জল কিন্তু তার মাটিতে পড়লো না। তো শিবের মস্তকে জল অর্পণের পর যথারীতি পুরোহিত মশাই তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কি শুনেছো বলো এবার। তো মেয়েটি হতবাক হয়ে গেল, সে তো কিছুই শুনেনি। এমনকি কোন কোন কাকিমা বৌদের এসেছে সেটাও ঠিক মতো দেখেনি। পুরোহিত মশাই হাসলেন, কেন হলো বলুন তো ব্যাপারটি। ব্যাপারটি হলো এই কারণে যে মেয়েটির সমস্ত কনসেন্ট্রেশন ওই নির্দিষ্ট লক্ষ্যে নিবদ্ধ ছিল, মানে ঘটি থেকে যেন জল না পড়ে। এর জন্যই সে বাইরেকার কোনো কোলাহল, বাইরেকার কোনো ঝামেলা, বাইরেকার কোনো পরনিন্দা পরচর্চা কোনো দিকে সে কান দেয়নি। সে নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট গোলে সে এগিয়ে যাচ্ছিল। তাই তার কোনো কাজে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছে। সে নির্দিষ্ট সময় হতে একটু দেরি লেগেছে, একটু দেরি হয়েছে সময় জলটা নিয়ে যেত, কিন্তু সে নির্দিষ্ট নির্দিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পেরেছে। কিন্তু এই কনসেন্ট্রেশন, তার এই কাজের কনসেন্ট্রেশনটাকে কি করেছে, বাইরেকার কোলাহল থেকে, বাইরেকার পরনিন্দা পরচর্চা থেকে তাকে সম্পূর্ণ মুক্ত করেছে। ঠিক এইরকম কনসেন্ট্রেশনটাই আপনাদের দরকার। যখন নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট একটা অভিক্ষে আপনারা ছুটবেন, নির্দিষ্ট টার্গেট নিয়ে, নির্দিষ্ট সময়ের মধ্যে, সময় বেশি লাগতেই পারে, কিন্তু এই মনোসংযোগটি রাখবেন। এই মনোসংযোগ যদি রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন, আপনাদের গোল অ্যাচিভ হবেই। এবার চলুন আমরা এসআইপি সম্বন্ধে একটু জেনে নিই। চলুন তাহলে আমরা এখন এসআইপি সম্বন্ধে একটু বুঝে নিই। এসআইপিতে আপনি কি দেখবেন, আপনি দেখবেন কোম্পানিটির AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এটি কত। যে কোম্পানির, যে ফান্ড ম্যানেজারের বেশি AUM হবে সেটি নিশ্চয়ই মানুষ বেশি ভালোবাসছে। তো সেই ফান্ডটি ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে, যদিও এটা না হতেও পারে। বাকি বাকি জিনিসগুলি দেখার পর আপনি সেটা বিচার করবেন। তো তারপর থাকে ন্যাপ, নেট অ্যাসেট ভ্যালু। মানে ধরুন একটা ফান্ড ম্যানেজার
যে টাকা বিনিয়োগ করছে, 10,000 টাকা বিনিয়োগ করছে বা 10 কোটি টাকা বিনিয়োগ করছে, 10,000 কোটি টাকা বিনিয়োগ করছে, সে যতটা অ্যাসেট কিনছে, সে ধরুন উম, যে 10,000 টাকা যে অ্যাসেটটা কিনছে, সেই অ্যাসেটটার আপনি কত অংশ পাচ্ছেন। উদাহরণ দিয়ে বলি, ধরুন 1 লাখ টাকায় একটা এমআরএফ কিনছে, তো আপনি কত দিয়েছেন? আপনি ধরুন 10,000 টাকা দিয়েছেন, আপনি দিয়েছেন 10,000 টাকা। তাহলে আপনি কি গোটা শেয়ারটি পেলেন? পেলেন না তো। তারপর আপনি দাম 1 লাখ টাকা, আপনি দিয়েছেন 10,000 টাকা। তার মানে ওই আরো 9 বার আপনি 10,000 টাকা করে দিলে, মানে মোট 1 লাখ টাকা দিলে আপনি গোটা শেয়ার পাবেন। তাহলে আপনি 10,000 টাকা দিয়ে কত পাবেন? 10,000 টাকা দিয়ে পাবেন আপনি 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.1। তাহলে এটি আপনার ন্যাপ। আপনি গোটাটি পাচ্ছেন না, একটি পাচ্ছেন না। ধরুন ন্যাপ যদি 1 লাখ হয়, তাহলে আপনি পাবেন 0.1 ন্যাপ। এবার এই স্টকটি বা তার ইনভেস্টমেন্টটি যতটি যেভাবে উপর দিকে যাবে, ঊর্ধ্বমুখী হবে, আপনার ন্যাপটিও তত বাড়বে, আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ ও রিটার্নটিও ততটা বাড়বে। যদি মার্কেট কমে যায়, আপনার ন্যাপটিও কমবে। এই ন্যাভের উপরে আপনার রিটার্ন নির্ভর করবে। তো এই এসআইপি ইনভেস্টমেন্টের আরো দুটি বিষয় খুব লক্ষণীয়। সেটি হচ্ছে এক্সপেন্স রেশিও। এটি কি? এটি হচ্ছে আপনি যে টাকাটি ইনভেস্ট করেন, ওই টাকাটি ম্যানেজ করার জন্য কোম্পানি একটি ফান্ড ম্যানেজারকে নিযুক্ত করে। তো আপনার নিযুক্ত টাকার একটা অংশ সেই থেকেই ওই ফান্ডটি পরিচালনা করা হয় ও ফান্ড ম্যানেজারকে বেতন দেওয়া হয়। তাহলে আপনি এটার এক্সপেন্স যদি 0.5 হয়, তাহলে আপনি ধরুন সাপোজ আপনি রিটার্ন পেলেন বছর শেষে, আপনি 10,000 টাকা রেখেছিলেন, 1 বছর পর আপনার যা লাভ হলো, ধরুন আপনার 2,000 টাকা লাভ হলো, এখান থেকে 10,000-এর 0.5 যে টাকাটি হবে, সেটি আপনার এখান থেকে নিয়ে ওই ফান্ডের সমস্ত খরচ এবং ফান্ড ম্যানেজারকে বেতন দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই এক্সপেন্স রেশিওটি যত কম হবে, ততই আমাদের ভালো। সুতরাং এই এক্সপেন্স রেশিওটি আপনাকে মাথায় রাখতে হবে। আর অবশেষে যেটি আছে সেটি হচ্ছে আপনার এক্সিট লোড। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে ক্যাপিং আছে, মানে আপনি ইনভেস্টমেন্টের 1 বছর, 5 বছর বা 3 বছরের টাকা তুলতে পারেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন আপনি যে কোনো সময় টাকা রিডিম করতে পারেন বা টাকা এসআইপি বন্ধ করে টাকা তুলে নিতে পারেন। বন্ধ না করলেও কিছুটা টাকা আপনি তুলতে পারেন। সেই সেই তোলাটা যদি আপনি 1 বছরের মধ্যে করেন, 1 বছরের মধ্যে যদি কোনো টাকা আপনি তুলে নেন, তাহলে যে টাকাটি আপনি তুলবেন, ধরুন আপনি 10,000 টাকা 1 বছর পর তুলে নেবেন, এই 10,000-এর উপরে আপনার এই এক্সিট লোডটি লাগবে। কারো এক্সিট লোড 1%, কোনো কিছু এক্সিটের 0.8%, কারো আবার 2% পর্যন্ত এক্সিট লোডটি আছে। তো আপনি যদি 10,000 টাকা তোলেন, তো 1 বছরের মধ্যে, কিন্তু 1 বছরের পর সাধারণত লাগে না। তো 2% যদি হয়, তাহলে আপনি 10,000 টাকা 2% মানে কত? 100 টাকা 2 টাকা, তখন 1,000 টাকায় 20 টাকা, 10,000 টাকায় অটোমেটিক 200 টাকা, 200 টাকাটি আপনার 10,000 টাকা থেকে কেটে নেবে। তো এক্সিট লোডটি যত কম হবে তত আমাদের ভালো। যত কম হবে, যদি কারো 0.8 হয় আর কারো যদি 1 হয়, তো 0.8 কি আমি প্রিফার করবো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখতে গেলাম এইএম কত, দেখবো এইএম কত, ন্যাভ কত চলছে, ন্যাভের পারফরমেন্স কি, এটা সম্বন্ধে আপনাদের বলছেন। এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো, আর এক্সিট লোড যত কম হবে তত ভালো। এই ন্যাবটি যখন বাড়বে, সেটি হিসাব করা হবে, সেটির হিসাব হবে আমাদের CAGR, মানে
কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, মানে প্রতি বছর বছর আপনার ন্যাবটি চক্রবৃদ্ধি হারে কি হারে বাড়ছে, সেটি সিএজিআর, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। এইটি আপনাকে দেখতে হবে। এটি কিন্তু ফ্লাকচুয়েট করে, মার্কেট ভালো খারাপের উপরে। মার্কেট যদি খুব বুলিশ হয় তো ন্যাব বেশি হবে, সিএজিআর বেশি হবে। মার্কেট যদি আবার নিচের দিকে নামে তো ন্যাব কম হবে, সিএজিআর কম হবে। তাই সাধারণত এই সিএজিআরটাকে 1 বছর 2 বছর 3 বছর দেখবেন না, 5 বছর দেখবেন না, এটিকে তুলনা করবেন 10 বছর 15 বছর 20 বছরে। যদি দেখার জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি একাধিক ফান্ডের তুলনামূলক রিটার্ন আপনি সিএজিআর দেখতে পারেন, কিন্তু কখনোই শর্ট টার্মে দেখবেন না। এবার এবার আপনি কোন ফান্ডে বিনিয়োগ করবেন, কোন ফান্ডে বিনিয়োগ করবেন? আমি বলেছি স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ বা হাইব্রিড ফান্ড। কতগুলি ফান্ড আছে এসআইপি, কত রকমের হয়, অ্যাক্টিভ প্যাসিভ, এই নিয়ে আমার এসআইপি রেভিসিটি, এসআইপি রেভিসিটি 2 এবং এসআইপি সম্বন্ধে 2টি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি যে এসআইপি করার আগে আপনার কোন কোন জিনিস দেখবেন এবং আপনাদেরকে কিভাবে গোল সেট করতে হবে, কিভাবে টাইম দিতে হবে, কিভাবে আপনাদের কনসেন্ট্রেট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।